গেল ২৫ বছরে দেশের নির্বাচনী ব্যয় বেড়েছে ৪৩ গুণ। এবছর যা প্রায় ৩,৫০০ কোটি। আর এই সময় ভোটার প্রতি পৌনে ১০ টাকা থেকে সেই বরাদ্দ উঠছে ২৬৪ টাকায়। যদিও এর সিংহভাগই চলে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে, অন্যদিকে এই ব্যয়ের স্বচ্ছতা, যৌক্তিকতা ও সর্বোপরি কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। ভোট মানেই বাড়তি ব্যয়ের বড় আয়োজন, যা প্রতিবারই নতুন রেকর্ড ছাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে। মাত্র ২ বছর পর অনুষ্ঠিত হলেও ব্যয়ের বিচারে ২০২৬ বেশ এগিয়ে ২০২৪ থেকে, যদিও এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখানো হচ্ছে গণভোটকে। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে ২৫ বছর আগে ২০০১-এর নির্বাচনে মোট ব্যয় করা হয় ৭২ কোটি ৭১ লাখ টাকা। এরপর এই বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়তে থাকে প্রতি বছরই, ফলে এবার যা দাঁড়াচ্ছে ৩,১৫০ কোটিতে। সেই হিসাবে এই সময়ে ব্যয় বাড়ল ৪৩ গুণেরও ওপরে। আর ভোটার প্রতি বরাদ্দ আমলে নিলে পৌনে ১০ টাকা থেকে যা দাঁড়াচ্ছে ২৬৪ টাকায়। যদিও বাড়তি ব্যয় কিংবা বরাদ্দ নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। খরচটা কিন্তু যৌক্তিকতা এবং মাত্রা অনেকটাই ছাড়িয়ে যাচ্ছে। এখন কম খরচে নির্বাচন করতে পারাটা কিন্তু সরকারের একটা সাফল্য হতে পারত। সরকার হয়তো দেখাতে পারতো যে আগের নির্বাচনী ব্যয়টা অপ্রয়োজনীয় ছিল। এখন আমাদের আসলে সব জায়গায় তো ব্যয় সাশ্রয় করতে হবে। মানে বিষয়টা এমন নয় যে অতিরিক্ত ব্যয় করলে নির্বাচনটা ভালো হয়ে যাবে, বরং কম ব্যয়ে কিভাবে একটা সুন্দর নির্বাচন করা যায় সেইটার একটা উদাহরণ কিন্তু এই অন্তর্বর্তী সরকার সৃষ্টি করতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে যে পাল্লা দিয়ে ব্যয়টা বেড়ে গেছে। তো এইটা কিন্তু কাম্য নয়। ২০০১ থেকে ২৪ পর্যন্ত ৫ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য বলছে মোট ব্যয়ের ৫৮ থেকে ৭১% পর্যন্তই চলে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে। আনুপাতিক হারে যা সবচেয়ে বেশি ২০১৪ এর নির্বাচনে। আর এবারও ২ বছরের ব্যবধানে ২৫০ কোটি টাকা বেড়ে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪০০ কোটি টাকা। আর ১২০০ কোটির মতো রাখা হয়েছে অন্যান্য পরিচালন ব্যয় বাবদ। পরিস্থিতি কিন্তু এখন অনেক সুন্দর এবং শান্ত। তো এই অবস্থায় আসলে বরাদ্দ যতটুকু রাখা হয়েছে সেটা হয়তো প্রিকশনারি, যে না ঠিক আছে, যদি আমাদের এই অর্থ ব্যয় করার প্রয়োজন হয় তাহলে ব্যয় করবো। কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু তাদের কাজগুলো করছে। মনে করি না যে এত বেশি অর্থ খরচ করার প্রয়োজন রয়েছে, বরং এই বাহিনীগুলোকে ২-১ দিন আগে যদি মাঠে নামানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যয় হয়তো অনেকটাই কমবে এবং কম ব্যয়ে আমাদের একটা সুন্দর নির্বাচন করতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের হিসাবে গণভোট ও অন্যান্য খাতে এবার অন্তর্বর্তী সরকার বরাদ্দ রাখছে ৫০০ কোটি টাকারও বেশি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দেড় যুগ পর আবারও কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে ২৭টি ঘটনা বাছাই করেছে সংস্থাটির গোয়েন্দা ইউনিট সিআইসি। গোয়েন্দারা জানিয়েছেন, নথি জালিয়াতির মাধ্যমে কর ফাঁকি দেয়া ব্যক্তিরা আছেন তালিকায়। তারা জানান, আয়কর ফাঁকির বিরুদ্ধে দৃষ্টান্ত তৈরিতে এ পথে হাঁটছে এনবিআর। রুহুল আমিনের রিপোর্ট। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ২ ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম ২০২০-২১ অর্থ বছরে ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করেন। তবে এই প্রক্রিয়ায় তারা জালিয়াতির আশ্রয় নেন। এনবিআর এর তদন্তে উঠে আসে, ভুয়া পে অর্ডারের মাধ্যমে ৭৫ কোটি টাকা কর ফাঁকি দেন তারা। জড়িত থাকার দায়ে কয়েকজন কর কর্মকর্তাকে শাস্তিও দেয় এনবিআর। নথি জালিয়াতির মাধ্যমে কর ফাঁকির এমন বহু ঘটনা ৫ আগস্টের পর ধরা পড়ে এনবিআর এর তদন্তে। এসব ঘটনায় কর্মকর্তারা শাস্তি পেলেও মূল অভিযুক্তরা অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। তবে এবার কঠোর পথে হাঁটছে সংস্থাটি। আয়কর বিভাগের সবশেষ রাজস্ব বৈঠকে জালিয়াতির মাধ্যমে কর ফাঁকি দেয়া ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর আহরণের থেকে বড় জিনিস হচ্ছে একটা ইনস্ট্যান্সেস ক্রিয়েট করা, যে যাতে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হয়, যে কেউ যেন মিথ্যা বিবৃতি দেওয়া, জালিয়াতি করা, এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটায়। এই জন্য আমরা হয়তো ফৌজদারি মামলার দিকেও যেতে পারি। দুটো জিনিস আমি বলবো, এক হচ্ছে এক্সাম্পল ক্রিয়েট করা, সো দ্যাট একটা অ্যাওয়ারনেস যেন হয় আমাদের যারা কর ফাঁকি দিচ্ছে, যে না আমি ওর মধ্যে পড়তে পারি, সো আমি ফিউচারে অ্যাভয়েড করব। সেকেন্ড হচ্ছে এই জিনিসটা যেন আর ফিউচারে না হয়। প্রাথমিকভাবে ২৭টি ঘটনা বাছাই করেছে গোয়েন্দা ইউনিট সিআইসি। ২ দফায় কর অঞ্চলগুলোতে পাঠানো হচ্ছে নথি। কমিশনারের অনুমোদন নিয়ে মামলা করবেন সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনার। ইচ্ছাকৃত কর ফাঁকি প্রমাণ হলে জেল হতে পারে সর্বোচ্চ ৫ বছর, মিথ্যা বিবৃতি ও মিথ্যা নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার শাস্তিও সর্বোচ্চ ৫ বছর জেল। এছাড়া মিথ্যা সনদ ও উচ্ছে আয়কর কর্তনের ব্যর্থতার জেল সর্বোচ্চ ১ বছর সশ্রম কারাদণ্ড। ট্যাক্স তো আসলে একটা ইকুইটি প্রিন্সিপাল দিয়ে চলে, ইকুইটি। তো এখন এটা যেন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যেন এই ধরনের মামলা না হয়। যে বা যারা জালিয়াতি করবে
প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তিটা সমহারে নিশ্চিত করা উচিত। কোনোভাবেই কোনো ধরনের মোটিভেটেড হয়ে পার্সন ড্রিভেন হলে তখন এটা খুব দৃষ্টিকটু হয়। আমরা জানি না কি ধরনের কেস এখানে আছে, বাট অবভিয়াসলি কিছু বড় বড় জিনিসগুলোকে শুরু করা উচিত, হয়তো একটা থ্রেশহোল্ড লিমিট পর্যন্ত স্টার্ট করা উচিত। একেবারে ছোটোখাটোর মধ্যে এই মোমেন্টে না যাওয়াটাই ভালো। আয়কর আইনে ফৌজদারি মামলা করার বিধান আছে দীর্ঘদিন ধরেই, কিন্তু প্রায় ১.৫ যুগ এর কোনো প্রয়োগ নেই। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ কিছু ফৌজদারি মামলা করে এনবিআর। প্রাথমিকভাবে কিছু শাস্তি হলেও চূড়ান্তভাবে তা টেকেনি বলে জানিয়েছেন অনেক এনবিআর কর্মকর্তা। রুহুল আমিন, ৭১, ঢাকা। ইউরোপের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিকে দেশের রপ্তানির জন্য বড় হুমকি মনে করছেন বিজিএমইএ সহসভাপতি ইনামুল হক বাবলু। এক অনুষ্ঠানে তিনি বলেন, উপযুক্ত নীতির পাশাপাশি পরিবেশ বান্ধব জ্বালানি ও উৎপাদন ব্যবস্থা ছাড়া এটি মোকাবেলা কঠিন হবে। তার মতে, বর্তমানে পণ্যের বাড়তি মূল্য না মিললেও টেকসই অর্ডার নিশ্চিতে লিড সার্টিফাইড বা সবুজ কারখানার বিকল্প নেই। আহ্বান জানান বিশ্ববাজারের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে শক্তি সামর্থ্য বৃদ্ধির। অনুষ্ঠানে লিড সনদধারী প্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টসকে সংবর্ধনা দেওয়া হয়। বর্তমানে দেশের ২৭৩টি কারখানা যুক্তরাষ্ট্রের লিড সনদধারী, যার মধ্যে সিংহভাগই তৈরি পোশাক খাতের। আমাদের সবার কিন্তু খেয়াল রাখতে হবে, ইন্ডিয়ার এই চুক্তিটা কিন্তু একটা বড় থ্রেট। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আমাদের শক্তিটাকে বজায় রাখি, আমাদের ব্যবসার অবশ্যই থাকবে। যতই আমাদের এফিসিয়েন্সি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, তাহলে কিন্তু আমাদের কস্ট অফ মেকিং প্রোডাকশন কমে যাবে, আমি কিন্তু প্রতিযোগিতা সক্ষম হব। প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে এবারের বাণিজ্য মেলায়, যার গত বছরের চেয়ে বেড়েছে ৩.৫%। অন্যদিকে ক্রয়াদেশ পাওয়া গেছে ২৫০ কোটি টাকার। গতকাল শেষ দিনে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের শিল্প খাতের সম্প্রসারণে দরকার স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। মিসবাহ হাসানের রিপোর্ট। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল ৩১ জানুয়ারি। ছুটির দিনের সঙ্গে মেলার শেষ ঘণ্টা, সব মিলিয়েছিল ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেনাকাটার আনন্দে মুখর পুরো প্রাঙ্গণ। শেষ দিন বলে একটু কিছুটা ছাড় পাওয়া যায়, এজন্য মূলত আমরা আসছি। সংসারের জিনিসপত্র কিনলাম মাত্র, এখন বাচ্চাদের জন্য কেনাকাটা করবো। টুকটাক কেনাকাটা হয়েছে, আরো ইনশাল্লাহ করবো। শেষ সময়ের ছাড়ে কেউ লুফে নিচ্ছেন পছন্দের পণ্য, কেউ আবার পরিবারের ছোট বড় সদস্যদের নিয়ে উপভোগ করছেন রঙিন আয়োজন। সন্তুষ্ট ছিলেন বিক্রেতারাও। পুরো মাস জুড়ে মোটামুটি সেল আমাদের ভালো ছিল। পুঁজি না উঠলেও যারা আছে সমান সমান হয়ে যাবে। সবার সাথে আসে ভালোই লাগছে, অনেক ভালোই লাগছে। আমি একদম ছোট থাকতে এখানে আসছিলাম, ভালোই লাগতেছে। অনেক মানুষ আসছে, অনেক কিছু কেনাকাটা করলাম। অন্যান্য বারের তুলনায় এবার একটু কম হয়েছে, কিন্তু শেষের দিকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবার রপ্তানি আদেশ ও স্থানীয় বিক্রি দুটোই বেড়েছে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, পিছিয়ে পড়া উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করতে উদ্যোগ নিচ্ছে সরকার। বেশ কিছু পণ্য এই দেশে উৎপাদিত হয় যারা মেলায় অংশগ্রহণ করেন না। উচিত হবে এই জিনিসটাকে কিভাবে আমরা এনেবল করতে পারি, নিয়ামক হিসেবে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি নিশ্চিত যে আগামী মেলাতে আমরা এসব জিনিসগুলোকে আমলে নিয়ে আরও অনেক সুন্দর মেলা আয়োজন করব। এবারের মেলায় অংশ নেওয়া ১০ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মোট ৪০টি প্রতিষ্ঠান। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরির জন্য ক্রেতাদের গুনতে হবে ২,৫৯,৬৯৯ টাকা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, আন্তর্জাতিক তেজাবি স্বর্ণের দামের সাথে সমন্বয় করে এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,৪৭,৯১৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,১২,৫১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিন প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৪,৪৩২ টাকা। আজ থেকে কার্যকর নতুন এই দাম। রাজশাহীর হলিডে মার্কেট। নানা সীমাবদ্ধতার পরও একদিনে ২০ লাখ টাকার কেনাবেচা হয় এই মার্কেটে। ব্যবসায়ীরা বলছেন, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে আঞ্চলিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখবেন তারা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, বন্ধ থাকে রাজশাহী শহরের বেশ কয়েকটি বিপণী বিতান। আর এদিনই জমে ওঠে নগরীর একমাত্র হলিডে মার্কেটটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০ লাখ টাকার বেচাকেনা করেন ব্যবসায়ীরা।
মহানগরীর কুমারপাড়া থেকে সোনাদিঘি মোড় পর্যন্ত ফুটপাতে পোশাকের পসরা সাজিয়ে বসেন ভ্রাম্যমাণ দোকানিরা। নানা সীমাবদ্ধতার মাঝেও আকর্ষণীয় দামে ক্রেতাদের হাতে পণ্য তুলে দেন তারা। জ্যাকেট, শার্ট, টি শার্ট, হুডি, তারপরে কোট, সব কিছুই মোটামুটি আমাদের শীতের আইটেমগুলো পাওয়া যায়। এবার শীত বেশি, ওর জন্য আরও বেশি বেচাকেনা ভালো হচ্ছে। রাজশাহী শহরের প্রায় 4-5টা থানা থেকে এখানে লোকজন আসে কেনাকাটা করতে। শীত মৌসুমে বেচাকেনা বাড়ে কয়েক গুণ। নতুন ও পুরনো সব পণ্যই মেলে এখানে। মানভেদে নির্ধারণ করা হয় পণ্যের দাম। সাধ্যের মধ্যে পছন্দের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও। একটা মেয়েদের জ্যাকেট সর্বোচ্চ 200 টাকার মধ্যে বা 150 টাকার মধ্যে। হাইকোর্ট যেগুলো দেখেছি এগুলো 300 থেকে 400-র মধ্যে দাম করে থাকছে, দাম দর করারও অপশন আছে। এখানকার 200 ব্যবসায়ীর মধ্যে এক একজন গড়ে 10 থেকে 40 হাজার টাকা পর্যন্ত কেনা বেচা করেন। তাই ব্যবসা সম্প্রসারণে স্বল্পমেয়াদী ঋণ প্রয়োজন। তাদেরকে যদি ওইভাবে প্রশিক্ষিত করা যায়, তাদেরকে যদি ওইভাবে পরামর্শ দেওয়া যায়, ক্ষুদ্র ঋণ দিয়ে যদি সহযোগিতা করা যায়, তো তাহলে মনে হয় যে আরও এই ব্যবসাটা ভালো করা যাবে। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে আঞ্চলিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখার আশা ব্যবসায়ীদের। রাশিদুল হক, রুশো, 71, রাজশাহী। ইরানের বদলে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত রাশিয়ার তেল আমদানির বিকল্প হিসেবে ভেনেজুয়েলার তেল কিনতে দিল্লিকে জানায় ওয়াশিংটন। এর একদিন পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। এর আগে গেল মার্চে ভারতসহ ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর উপর ট্রাম্প 25% শুল্ক আরোপ করেন। শুধু তাই নয়, ভেনেজুয়েলা তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চীনকেও স্বাগত জানানো হবে বলে জানান ট্রাম্প। যদিও ট্রাম্পের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল ও সাথে থাকুন ৭১-এর সাথে।